We started the screen recording because I'm about to start the medical physics discussion. বলবান আপনারা একটু দেখেন শুনেন ভালো করে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন আমি একটা একটা করে জিনিস আলাপ করতেছি ফার্স্ট থিং যে জিনিসটা আমরা আলাপ করব সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড স্ক্যানিং আল্ট্রাসাউন্ড স্ক্যানিং এর বেসিক আইডিয়া হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে দ্য আল্ট্রাসাউন্ড বেসিক্যালি মিন্স সাউন্ড কতটুকু সাউন্ড নরমালি আমাদের হিউম্যান অডিবল সাউন্ডের রেঞ্জ হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ ultrasound would mean sound wave that has a frequency that is bigger than 20 kilohertz মানে 20,000 hertz এর বেশি সাউন্ড ওয়েভ গুলোকে আমরা বলছি আল্ট্রাসাউন্ড ultrasound scanning can prove to be very useful for cases where an x-ray image would not be a good idea. Let me give you this idea. The X-ray was actually devised in chronological order of human history. X-ray was discovered / invented much earlier than ultrasound scanning. Ultrasound scanning এর বয়স হচ্ছে কম। X-ray problem হচ্ছে whenever we do X-ray image, we actually send high energetic photons through a patient's body. High energetic photons, X-ray photons through a patient's body. And depending upon the different type of absorption capability of different body tissues. For example, মনে করো bones এর absorption হচ্ছে বেশি, flesh এর absorption হচ্ছে কম। ঠিক আছে? Skin এর absorption হচ্ছে আরো কম। Fat tissue এর absorption টা একরকম, তোমার হচ্ছে তোমার ব্লাড ভেসেলের অ্যাবজর্পশনটা হচ্ছে একরকম এই অ্যাবজর্পশনের ডিফারেন্সের উপর বেস করে এক্সট্রিম ইমেজটা কাজ করে এক্সট্রিম ইমেজের বেসিক আইডিয়া হচ্ছে আমি এক্সরে কথাটা কেন বলছি আমরা আল্ট্রাসাউন্ডের পার্টটাতে আসতেছি মনে করো এটা হচ্ছে আমাদের একটা বোন স্ট্রাকচার ঠিক আছে এই বোন স্ট্রাকচারের এখানে মনে করো একটা ক্র্যাক আছে এখানে একটা ক্র্যাক আছে এটার আশেপাশে হচ্ছে আমাদের ফ্লেশ আছে মনে করো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বোন লেটস সে ফিমারের একটা ইমেজ ঠিক আছে আমরা যখন এই পাশ থেকে মানে আমার পজিশন থেকে থ্রু দা বোন যখন আমরা রে পাঠাবো এই পোর্শনগুলো দিয়ে আমাদের এক্সরে খুব ইজিলি পাস করতে পারবে অ্যাবজর্পশন কম হবে এই পোর্শন দিয়ে ফ্লেশ দিয়ে খুব ইজিলি পাস করতে পারবে অ্যাবজর্পশন কম হবে বোনের মধ্যে অনেক সিগনিফিকেন্টলি অ্যাবজর্ব হবে বাট এই যে ক্র্যাকটা আছে ক্র্যাকের মধ্যে দিয়ে এক্সরে ফোটন খুব ইজিলি পাস করতে পারবে সো আলটিমেটলি যখন আমরা ইমেজটা পাবো এই ছবির পিছনে এই পায়ের পিছনে যে এক্সরে ইমেজটা প্রডিউস হবে সেই ইমেজে দেখা যাবে যে হচ্ছে এই পোর্শনটুকু অলমোস্ট হোয়াইট আছে তার মধ্যে এখানে অল্প একটু জায়গাতে কি আছে ব্ল্যাক আসছে আর এই পায়ের বাকি এই পোর্শনটুকু আসছে হচ্ছে অনেক ব্ল্যাক সিগনিফিকেন্টলি ব্ল্যাক সে মানে অ্যাশ কালার আসবে আর পা যেখানে শেষ হয়ে গেছে এই পার্টটুকু হবে অনেক বেশি ব্ল্যাক সো ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ এ কন্ট্রাস্ট বেসড ইমেজ ইটস এ ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ উইথ ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ডার্কেনিং হ্যাঁ হোয়াইট মানে হচ্ছে আমাদের স্কিন পর্যন্ত এক্সরে ফোটন কম আসছে স্কিন পর্যন্ত এক্সরে ফোটন কম আসছে যে জায়গাগুলোতে এক্সরে ফোটন কম আসবে ওই জায়গাগুলো ব্ল্যাক হবে কম সো বোনের পার্টগুলো থাকবে মোর হোয়াইট আর ফ্লেশের পার্টগুলো থাকবে লেস হোয়াইট ঠিক আছে আমি একটা এক্সাম্পল দেখাই এক্সাম্পল দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে এক্স-রে এই যে দেখো জাস্ট হ্যাভ আ লুক ওভার হিয়ার দিস ইজ এ চেস্ট এক্স-রে এখানে যতগুলো জায়গাতে আমাদের বোনস আছে বা যতগুলো জায়গাতে আমাদের ডিপার টিস্যু আছে অতগুলো জায়গা দেখো বেশি সাদা ঠিক আছে গুড লুক এই যে পুরো বোন স্ট্রাকচারটা হচ্ছে পারফেক্টলি হোয়াইট এই যে রিবস এর বোনগুলো খুব পারফেক্টলি খুব দেখা যাচ্ছে আউটলাইনগুলো দেখা যাচ্ছে পারফেক্টলি হোয়াইট হার্ট হচ্ছে একটা মাচ মোর ডেন্সার টিস্যু দ্যান দ্য লাংস সো লাংসের পুরো পোর্শনটুকু হচ্ছে অলমোস্ট ব্ল্যাক বিকজ লাংসের মধ্যে দিয়ে এক্সরে ফোটন খুব ইজিলি পাস করতে পারছে বাট বিকজ হার্ট মাসলস আর ওয়ে মোর ডেন্সার অর দে হ্যাভ বেটার অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি হার্টের আউটলাইনটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে হার্টস কিন্তু বোন না হার্ট হচ্ছে কি নর্মাল একটা মাসল ঠিক আছে আবার এদিকে দেখো আমাদের শোল্ডার জয়েন্ট যদি চিন্তা করি শোল্ডার এখানে শোল্ডার জয়েন্টগুলো দেখা যাচ্ছে শোল্ডার অ্যাকচুয়াল বোনসগুলো হচ্ছে আউটলাইন প্রপারলি আবার শোল্ডারে আমাদের যে সুপ্রাস্ক্যাপুলা আছে দা কার্টিলেজাস পার্ট ওটা হচ্ছে একটু বেশি ডার্কার সো যতটুকু পার্টে বোন আছে অতটুকু পার্ট হচ্ছে মোর হোয়াইট যতটুকু পার্টে বোন নাই অতটুকু পার্ট হচ্ছে লেস হোয়াইট ইউ মাইট ওয়ান্ডার তাহলে এইখানে কি হইতেছে ওয়াই দিস পার্ট ইজ এসেনশিয়ালি সো হোয়াইট কারণ এখানে আছে হচ্ছে আমাদের স্টমাক এবং এই স্টমাক পোর্শনটুকু ইউজুয়ালি এই ছবিটা দেখি বসেন এই যে এই পোর্শন আমাদের যে ছবিটা আসছে এই ছবির এই পোর্শনটুকু হচ্ছে আই বিলিভ আর্টিফিশিয়ালি কালার্ড কারণ এই পোর্শনটুকু অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা না বাট সবগুলো ছবি এরকম আসছে কেন এই যে এই ইমেজটা এখন ঠিক আছে সরি দিস ইজ হাউ দ্য বোন শুড লুক লাইক সো এক্সট্রা ইমেজ করলে অ্যাকচুয়ালি এরকম আসার কথা
বাট এনিওয়ে আমি এটা পুরো ডিটেলস বলতে পারবো না বিকজ আই এম নট এ মেডিকেল ফিজিশিয়ান, বাট দ্য বটম লাইন হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ টিস্যুর অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি ডিফারেন্ট। যে টিস্যু বেশি অ্যাবজর্ব করবে তার পিছনে প্রডিউস হবে হচ্ছে হোয়াইট রিজন বেশি, যে টিস্যু কম অ্যাবজর্ব করবে তার পিছনে প্রডিউস হবে হচ্ছে সামিরা তুমি অফিসে গিয়ে একটু মামুনকে বলো, সে তোমাকে পেপার দিবে, অফিসে গিয়ে একটু মামুনকে বলে আসো। আচ্ছা হই, তুমি একটু মামুনকে আসতে বলো। কি বলছিলাম? হ্যাঁ, ডিফারেন্ট টিস্যু অ্যাবজর্বস ডিফারেন্টলি। তো এটা হচ্ছে আমাদের টিপিক্যালি এক্স রে অপারেশন করার প্রসিডিউর। এখন কথা হচ্ছে এক্স রে দিয়ে আমরা সবকিছুরই ডাটা নিতে পারি, বাট দেয়ার আর সার্টেন সিনারিওস ওয়্যার টেকেন এন এক্স রে ইমেজ ক্যান প্রুভ ডিফিকাল্ট অ্যান্ড স্ল্যাশ অর ডিসঅ্যাডভান্টেজেস। কেন আমি তোমাদের জিনিসটা বুঝাই। আমরা রেডিয়েটিভিটি চ্যাপ্টারে এরকম একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে এক্সপোজার টু হাই অ্যামাউন্ট অফ রেডিয়েটিভ আয়োনাইজিং রেডিয়েশন ক্যান গিভ রাইজ টু পসিবিলিটি ফর ক্যান্সার অ্যান্ড টিউমার গ্রোথ। এই ক্যান্সার টিউমার গ্রোথ কেন হয়? Whenever the ionizing radiation get into the body tissues, if they mess up with the DNA code, then you can have slightly changed DNA. And if the body's immune system cannot kill those cells, then those things can start to multiply at a much higher rate than the regular body cells, and that's basically what you call a cancerous cell. ঠিক আছে? এই সেম জিনিসটা X-ray photoনের জন্য possible, because X-ray photons are also high energetic photons. X-ray photons are less prone to make cancer cell compared to gamma photons, but সমস্যা নেই, তুমি বসো। X-ray photons are less prone to make cancerous cell compared to gamma photons, but X-ray photons can also still make cancerous cell. So তাদের ডেঞ্জার লেভেল এসেনশিয়ালি কি না, জিরো না। এই জিনিসটা যদি আমরা স্পেসিফিক কিছু অর্গানের জন্য ইউজ করি, তাহলে মানে আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা যদি একটা পেশেন্টকে এক্স রে করি, এসেনশিয়ালি এক্স রে করার মাধ্যমে আমরা তার বডিতে টিউমার গ্রোথের প্রবাবিলিটি বাড়াচ্ছি। দ্যাটস এ গিভেন, because his body is absorbing X-ray photons. So he might have significant cancer probability by exposing himself to the additional X-ray photons that he otherwise wouldn't. এই জিনিসটা significantly fatal হতে পারে if we do an X-ray scan of an unborn baby. Unborn babyর জন্য সমস্যা হচ্ছে যে এই unborn babyর তো সাইজই ছোট, তার বডিতে মাস সেলই আছে কম। সো ওই সিনারিওগুলো যদি আমরা একটা বেবিকে এক্স-রে করি, then they are likely to have cancer growth within a very small tissue, and যেহেতু একটা পিচ্চির অল্প একটু সেল ডিভাইড হইতে হইতে ইভেন্চুয়ালি পুরো মানুষটা হয়, সো তাদের probability to produce cancer growth later stages in their life can become significantly higher. এই প্রবলেমের জন্য টিপিক্যালি আনবর্ন বেবি স্ক্যান করার জন্য আমরা এক্স রে ইউজ করা প্রেফার করি না। দ্যাটস ওয়ান থিং। দ্য আদার থিং দ্যাট ইজ অলসো অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে ইফ ইউ আর ট্রাইং টু টেক অ্যান ইমেজ উইদিন দ্য সফট টিস্যুস। মনে করো হচ্ছে আমি একটা এক্সাম্পল বলি, লেটস সে আমি আমার ব্রেইনের একটা স্ক্যান করতে যাচ্ছি, ব্রেইন পুরোটা কি দিয়ে ঢাকা, স্কাল দিয়ে ঢাকা। স্কাল পুরোটা হচ্ছে কি, একটা সিগনিফিক্যান্ট থিকনেসের বোন, ঠিক আছে? তো তুমি যখন স্কালকে যদি তুমি নর্মালি স্ক্যান করো, তুমি ব্রেইনের ইমেজ প্র্যাকটিক্যালি পাবা না, পাবা হচ্ছে বোনের ইমেজ, কারণ বেশি অ্যাবজর্পশন হবে কোথায়, বোনে। এক্স্যাক্টলি স্কালের মধ্যে ব্রেইনের কন্ডিশন কি সেটা তুমি এক্সাক্ট এক্সরে থেকে পাবা না। ফর দ্যাট সিনারিওস উই ক্যান টেক হেল্প ফর ultrasound scanning. Ultrasound scanning can actually penetrate through those things and different layer থেকে রিফ্লেকশনের উপর বেস করে আমাদের ইমেজ প্রডিউস করতে পারে। জিনিসটা কিভাবে কাজ করে সেই জিনিসটা তোমাদেরকে বলতেছি। ফার্স্ট থিং ফার্স্ট, হাউ ডু ইউ প্রডিউস আল্ট্রাসাউন্ড, এটা হচ্ছে ফার্স্ট থিং। প্রোডাকশন অফ আল্ট্রাসাউন্ড প্রডিউস করার জন্য আমাদের একটা স্পেসিফিক টাইপ অফ ম্যাটেরিয়াল ইউজ করতে হয়, যেটা নাম হচ্ছে পিজো ইলেকট্রিক ক্রিস্টাল। এই ওয়ার্ডটা নতুন, পিজো ইলেকট্রিক ক্রিস্টাল। পিজো ইলেকট্রিক ক্রিস্টালের বেসিক ডেসক্রিপশন হচ্ছে এরকম, ন্যাচারালি দিস ক্রিস্টাল হ্যাজ আ স্টেবল স্টেট in which case they do not produce any charge across their crystal side. Piezoelectric crystal একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। এক মিনিট, আমি একটা জিনিস বাই করতেছি, ওয়েট। লা 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 লা, ওকে। এটা না তোমাদের বই? এত বড় নাম কেন এটার?
ও এখানে লিস্ট অফ ফর্মুলা এটা অলরেডি দেওয়া আছে, বাট সবগুলা না, সবগুলো থাকে না, হ্যাঁ ট্রু। গট ইট। এই যে মেরিফেজ শুরু হচ্ছে এখান থেকে, আমরা এই জিনিসটা একটু আস্তে আস্তে দেখি। আমি ডিরেক্টলি বইটা বের করলাম এই জন্য, কারণ বই থেকে তোমাদের পড়তে পারার সুবিধা হবে। এই যে দিস ইজ টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ এ কোয়ার্টজ ক্রিস্টাল। তোমরা কি জানো কোয়ার্টজ কি জিনিস? ইটস এ silicon dioxide. It's a very specific atomic arrangement of silicon dioxide. So এইখানে এই মাঝখানে একটা সিলিকন, উপরগুলো হচ্ছে অক্সিজেন। সো কোয়ার্টজ ক্রিস্টাল অ্যাকচুয়ালি প্রডিউসেস এ থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার লাইক দিস। এটা একটা কেমিস্ট্রিতে একটা নাম আছে, স্ট্রাকচারটার নাম হচ্ছে টেট্রাহেড্রাল। হ্যাঁ টেট্রাহেড্রাল, এক্স্যাক্টলি, উই কল ইট টেট্রাহেড্রাল স্ট্রাকচার। সো এটা যদি আমরা টপ ভিউ দেখি, ইট প্রডিউসেস এ হেক্সাগোনাল স্ট্রাকচার লাইক দিস। এই পুরো হেক্সাগোনাল স্ট্রাকচারের নিচে আরো লেয়ার আছে, আরো লেয়ার আছে, আরো লেয়ার আছে। এই কোয়ার্টজ ক্রিস্টালের একটা প্রপার্টি হচ্ছে দ্যাট ইফ ইট ইজ নট স্ট্রেসড, মানে হচ্ছে যদি আমরা নরমাল সিনারিতে রাখি, কোনো প্রেশার না দেই কোনো দিকে, in that case it will not produce any charge across its two ends. But if you apply force, if you squeeze it, it has the capability to produce one type of electric field across itself. এই যে এখানে যে জিনিসটা দেখতেছো না, এই যে ইলেকট্রন এন্ড ইলেকট্রন, এই মাঝখানেটা হচ্ছে মনে করো একটা কোয়ার্টজ ক্রিস্টাল, নরমালটা কোয়ার্টজ ক্রিস্টাল, তার উপরে মনে করো সিলভার বা গোল্ডের একটা লেয়ার দেওয়া আছে, এই পাশেও এই পাশেও। এই লেয়ার দুইটা কাজ করতেছে হচ্ছে আমাদের ইলেকট্রোড হিসেবে। So if we stress it, it produces one type of charge on opposite sides. মনে করো এই কোয়ার্টজ ক্রিস্টালের প্রপার্টি হচ্ছে whenever we squeeze it, top side becomes positively charged, bottom side becomes negatively charged. On the other hand, if whenever it will be extended, that charge type will be varied. দেখো এই এক্সটেন্ডেডটা কিন্তু এটা তুলনায় এক্সটেন্ডেড না, এটা তুলনায় এক্সটেন্ডেড। সো ন্যাচারাল স্টেটে তার দুই পাশে কোনো কি থাকবে না, চার্জ থাকবে না, বাট যখন তুমি তাকে ফিজিক্যালি ডিফর্ম করবা, কম্প্রেস হলে তার চার্জ ভ্যারিয়েশন একরকম হবে, এক্সটেন্ডেড হলে তার চার্জ ভ্যারিয়েশন কি হবে, অন্যরকম হবে। দ্য ওয়ে উই ইউজ দিস হোল থিং সেটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেখাই। এই যে এটা হচ্ছে মনে করো আমার সো এটা হচ্ছে আমাদের এই যে এখানে একটা কালোটা জিনিস দেখতেছো না, এই কালো জিনিসটা হচ্ছে একটা বেসিক্যালি একটা প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল। এই প্রোটেক্টিভ ম্যাটেরিয়ালটার নিচে আমাদের একটা কোয়ার্টজ ক্রিস্টাল আছে, যে কোয়ার্টজ ক্রিস্টালের উপরে আছে হচ্ছে দুইটা লেয়ার, উপরে নিচে দুইটা লেয়ার আছে। এই দুইটা লেয়ার থেকে দুইটা ইলেকট্রিক্যাল ইনপুট নিয়ে that electrical input is basically fed through this thing to this device, which has the electrical circuit to convert into wireless signal. The way this thing works, আমি যখনই ট্যাপ করতেছি, that vibration is causing this thing to become undergo some amount of variation. So একবার স্কুইজ হবে এবং ন্যাচারালি যখন ফোর্সটা চলে যাবে, সে আবার আগের স্টেটে ফেরত আসবে। এই যে একটা ওয়েভ প্রডিউস হলো না, so it's going to produce one electrical impulse of positive and negative and usually come to normal. আমি যদি এটার সামনে কথা বলি, এই যে আমার ভয়েস যেই শেপে আমাদের এই জিনিসটাকে বদার করতেছে, কম্প্রেশন গুলো যাওয়ার সময় সে স্কুইজ হচ্ছে, রেয়ারফেশন গুলো যাওয়ার সময় সে কি হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে। সো এই কম্প্রেশন বা রেয়ারফেশনটাকে সে অবিকল সাউন্ড যেই প্যাটার্নে আসতেছে, সেই প্যাটার্নে ইলেকট্রিক্যাল সিগন্যালে রেপ্লিকেট করতে পারতেছে। বুঝতেছো কি বলছি? সো দ্য পিজোইলেকট্রিক ক্রিস্টালের অ্যাডভান্টেজ হচ্ছে দুইটা। একটা আমরা হচ্ছে ইট হ্যাজ ভেরি হাই সেন্সিটিভিটি, at the same time it can convert the physical deformation information into electrical information. বুঝা গেছে? And also the piezoelectric crystal has a reaction frequency that is way above 20,000 hertz. মানে হচ্ছে তুমি এই জিনিসটাকে পার সেকেন্ডে কি করবা, 20,000 hertz এর বেশি ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করলেও সে পারফেক্টলি কাজ করতে পারবে। It is not going to break or shatter into pieces. Are you getting my point? So এটা হচ্ছে আমাদের এই কোয়ার্টজ ক্রিস্টালের কে চুজ করার বেসিক রিজন। সো এখানে একটা এক্সাম্পল বললাম যে আমরা যখন ফিজিক্যালি যখন আমরা জিনিসটাকে আমরা যখন সাউন্ড দিব, তখন সে প্লাস এন্ড মাইনাস প্রডিউস করবে। এই সেম বিহেভিয়ারটা অপোজিটলিও কাজ করে। অপোজিটলি কাজ করার সিস্টেম হচ্ছে এরকম, মনে করো আমরা এক্সটার্নাল একটা সাপ্লাই থেকে এই ইলেকট্রোড দুইটাতে, এই ইলেকট্রোড আর এই ইলেকট্রোডে এক্সটার্নাল একটা সাপ্লাই থেকে আমরা প্লাস এন্ড মাইনাস ভোল্টেজ দিতেছি। যখন প্লাস এন্ড মাইনাস ভোল্টেজ দিব, তখন যদি এখানে প্লাস আর এখানে মাইনাস দিই, তখন সে কনভার্ট হয়ে যাবে এটাতে। যদি এখানে মাইনাস এখানে প্লাস দিই, তখন সে কনভার্ট হয়ে যাবে এটাতে। তার মানে হচ্ছে তুমি এক্সটার্নাল সাপ্লাই থেকে যদি তাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দাও, সে সেই ইলেকট্রিক্যাল সিগন্যালের উপর বেস করে অটোমেটিকলি কি হবে, বড় ছোট হবে। সো দ্য বিহেভিয়ার ইজ রিভার্সিবল। ফিজিক্যালি বড় ছোট হলে সে ভোল্টেজ ক্রিয়েট করবে, বাইরে থেকে ভোল্টেজ প্রডিউস করলে সে কি হবে, তার সাথে রিলেভেন্ট হিসেবে বড় ছোট হবে। দিস ইজ হোয়াট মেক্স দ্য কোয়ার্টজ ক্রিস্টাল to be able to work as both of these things. It can be used as a receiver, it can be also used as a transmitter.
তুমি যখন বাইরে থেকে সাউন্ড রিসিভ করছো ইটস গোনা ওয়ার্ক অ্যাজ এ রিসিভার। তুমি যখন নিজের থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করছো ইট ক্যান ওয়ার্ক অ্যাজ এ আল্ট্রাসাউন্ড প্রডিউসার। বুঝা যাচ্ছে? নর্মাল সিনারিওতে এই যে আমাদের যে ইয়াগুলো আছে কি বলে যে আমরা যে টিপিক্যাল স্পিকারগুলো ইউজ করি, বড় বড় স্পিকারগুলো ইউজ করি, দে ইউজুয়ালি অলওয়েজ ওয়ার্ক হাই পাওয়ার সলিনয়েড। বাট এই যে এই টাইপের যে ডিভাইসগুলো আছে না, আমরা যে নর্মাল হেডফোনগুলো ইউজ করি, যে পিচি হেডফোনগুলো, এই পিচি হেডফোনগুলোর টিপিক্যাল সাউন্ড আউটপুট হচ্ছে এই কোয়ার্টজ ক্রিস্টাল, because they can work with a very small size and they have a very high capability to produce very high quality sound. And তুমি যত better engineered কোয়ার্টজ ক্রিস্টালের হেডফোন কিনবা তোমার টাকা তত বেশি খরচ করতে হবে। That's the idea of it. বুঝতেছো? So point that I'm trying to get across, এটা লাগাই ফেলি। হ্যাঁ, কোয়ার্টজ ক্রিস্টালের উপরে এবং নিচে আমাদের এই ইলেকট্রোডে দুইটা মেটালের লেয়ার দেওয়া আছে। ওই মেটালের লেয়ার দুইটা কাজ করা হচ্ছে আমাদের ইলেকট্রোড হিসেবে। সো এই পার্টটুকু বুঝা গেছে কিনা? বুঝা গেছে? আচ্ছা, এই জিনিসটা ফিজিক্যালি ইউজ করা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ভালো করে দেখো, যে একটু আগে তোমাদেরকে দেখালাম না কালো একটা লেয়ার ছিল, এই হচ্ছে প্লাস্টিক কভার। সো এই ফিগারটা আমি একটু জুম আউট করি, এই ফিগারটা ভালো করে দেখো। এইখানে এই ইয়েলো জিনিসটা হচ্ছে পিজোইলেক্ট্রিক ক্রিস্টাল, দ্যাটস দ্য কোয়ার্টজ ক্রিস্টাল। তার পিছনে একটা ব্যাকিং ম্যাটেরিয়াল দেওয়া আছে। ব্যাকিং ম্যাটেরিয়ালটা ইজ বেসিক্যালি আ স্মল পিস অফ মেটাল অর সামথিং দ্যাট ইজ এ হাই ইনার্শিয়া। ইনার্শিয়ার দরকার হচ্ছে এই জন্য, নর্মালি যে আমাদের কোয়ার্টজ ক্রিস্টাল যখন এসেনশিয়ালি এক্সপ্যান্ড করবে, ইজ গোনা ট্রাই টু এক্সপ্যান্ড অন বোথ সাইড। নাও ইফ ইউ অ্যালাউ ইট টু এক্সপ্যান্ড অন দ্য ব্যাক সাইড, ইয়োর ফরওয়ার্ড এক্সপ্যানশন উড নট বি দ্যাট মাচ, তাহলে তোমার অ্যাম্পলিটিউড কম হবে। বাট পিছনের সাইডটাকে তুমি যদি শক্ত করে আটকে রাখো, তাহলে এক্সপ্যান্ড করতে তাহলে তাকে অবশ্যই করতে হবে, পুরো এক্সপ্যানশনটা বাইরের দিকে হইতে হবে। কথা বুঝতেছো? আমাদের কোয়ার্টজ ক্রিস্টাল যদি সেন্টার পয়েন্টটাকে সেন্টার রেখে দুই পাশে 1 মিলিমিটার এক্সপ্যান্ড করে, তাহলে তোমার অ্যাকচুয়ালি এই পাশে তুমি সাউন্ড পাবা হচ্ছে 1 মিলিমিটার অ্যাম্পলিটিউডের। বাট যদি এই পার্টটা যদি ফিক্স করে রাখো, তাহলে তাকে অল টুগেদার ডিসপ্লেস হয়ে এদিকে ডিসেন্ড করতে হবে হচ্ছে 2 মিলিমিটার। সো ইওর অ্যাম্পলিটিউড ক্যান বি সিগনিফিকেন্টলি বিগার। ওইটা অ্যাচিভ করার জন্য পিছনে একটা স্ট্রং ব্যাকিং ম্যাটেরিয়াল দেওয়া হয়। বুঝা যাচ্ছে? এবং এই ব্যাকিং ম্যাটেরিয়াল দেওয়ার পর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, যেখানে আমরা প্লাস মাইনাস দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, বাট হোয়াট আই নিড টু আন্ডারস্ট্যান্ড, দিস এসেনশিয়ালি মিন হাই ভোল্টেজ এন্ড লো ভোল্টেজ। দ্য প্লাস রিপ্রেজেন্টস হোয়াট? হাই ভোল্টেজ, দ্য মাইনাস রিপ্রেজেন্টস হোয়াট? লো ভোল্টেজ। ঠিক আছে? সো নর্মালি আমরা এই ধরনের সিনারিওতে কানেকশন পয়েন্ট কমানোর জন্য যে কাজটা করি, যে আমরা এই যে দেখো পিছনের যে ওয়ালটা আছে না, যে পিছনে যে ইয়াটা আছে, কি বল, ব্যাকিং ম্যাটেরিয়ালের আগে এই যে ইলেকট্রোড ব্ল্যাক কালারের যে কালারটা আছে, এই যে এই জিনিসটা দেখছো, এই ইলেকট্রোডের সাথে একটা ওয়্যার কানেক্ট করা আছে। ইউ ক্যান সি দ্যাট এই ইলেকট্রোডের সাথে কোনো কিছু কানেক্ট করা নাই। ডু ইউ সি ইট? এই ইলেকট্রোডটা মেইনটেইন করা হচ্ছে গ্রাউন্ড পটেনশিয়ালে। সামনের যে ইলেকট্রোডটা আছে সেটাকে আমরা কিসে মেইনটেইন করি? গ্রাউন্ড পটেনশিয়াল। গ্রাউন্ড পটেনশিয়ালের ভ্যালু কত? 0 ভোল্ট। ওই পটেনশিয়াল ইউজ করেছে 0 ভোল্টে। সো তো যখন তুমি এখানে যখন প্লাস অ্যাপ্লাই করবা, তখন তোমার একরকম বিহেভিয়ার হবে। এই ওয়্যার দিয়ে যখন আমরা মাইনাস অ্যাপ্লাই করবো, তখন তোমার আরেকরকম বিহেভিয়ার হবে। সো আমরা দুইটাকে সাইমালটেনিয়াসলি চেঞ্জ করি না, টিপিক্যালি একটাকে ফিক্সড রেখে অন্যটাকে চেঞ্জ করি। Because the whole point is to produce high potential, low potential variation. ঠিক আছে? সো এখানে কোএক্সিয়াল কেবলটা হচ্ছে, আচ্ছা কোএক্সিয়াল কেবল জিনিসটাকে সেটা বলছি। কোএক্সিয়াল কেবল ইজ বেসিক্যালি, তোমরা ডিশের লাইন দেখছো না? ডিশের লাইন দেখতে কেমন দেখছো কখনো? মানে ডিশের খোলা দেখছো কখনো? দেখাই। এই ডিশের লাইন দেখতে হচ্ছে এরকম। ইফ ইউ হ্যাভ এভার সিন ডিশের লাইন দেখতে হচ্ছে এত এত। এখানে তো কপার মেশ দিয়েছে, কপার মেশ দিলে প্রাইস অনেক বেশি হয়। সো সামটাইমস আদার দেন ইউজিং কপার মেশ দে ক্যান অলসো ইউজ স্টেনলেস স্টিল মেশ। বেসিক আইডিয়াটা হচ্ছে এরকম। আমাদের এই যে ভেতরে যে ওয়্যারটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়াল সিগন্যাল ক্যারিং ওয়্যার। তার উপরে আমাদের একটা ইনসুলেশন থাকে, সিগনিফিকেন্টলি স্ট্রং ইনসুলেশন, সেটা নরমালি প্লাস্টিক দিয়ে বানানো হয়। তার উপরে একটা কপার মেশ দিয়ে পুরো জিনিসটাকে র্যাপ অ্যারাউন্ড করে দেওয়া হয়, এবং তার উপরে থাকে হচ্ছে কালো কালারের ডিশের কেবলের যে অ্যাকচুয়াল কালার কোটিং সেটা। এই ধরনের কেবলকে আমরা কোএক্সিয়াল কেবল বলি। কোএক্সিয়াল কেবলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে দিস ইনসাইড কপার ওয়্যার উইল নট পিক আপ এনি এক্সটার্নাল সিগন্যাল। মনে করো তুমি এই ওয়্যারটাকে একটা বড় একটা কি বলে লেটস সে ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসের পাশ দিয়ে পুল করছো। মনে করো একটা টিভি বা একটা ফ্রিজ বা একটা হচ্ছে টেলিফোন টাওয়ার বা একটা কনসার্ট হচ্ছে, কনসার্টের মধ্যে তুমি অনেকগুলা মাল্টিপল ওয়্যার পাশ সাইড বাই সাইড নেওয়া দরকার। কারণ গিটারের সাউন্ড একরকম ইউনিটি ফিল প্রডিউস করবে, ড্রামের সাউন্ড আরেক ধরনের সাউন্ড প্রডিউস করবে। যদি এই সবগুলো সাউন্ড যদি একটাকে ইন্টারফেয়ার করে, অলটুগেদার তোমার সাউন্ড হয়ে যাবে হচ্ছে নয়েজি। ইটস নট গোনা বি মিউজিক্যাল। সো ইউ নিড টু হ্যাভ দোজ সাউন্ড এক্সক্লুসিভলি উইদিন দ্য ওয়্যার and not to affect each other.
দ্যাটস ওয়্যার দিস কপার মেশ কামস ইন। কপার মেশের কাজটা হচ্ছে এক্সটার্নাল যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সকে সে অ্যাবজর্ব করে ফেলবে। সো আমাদের এই কপার ওয়্যারের ভেতরে যে সিগন্যালটা আছে সেটা পারফেক্টলি কি থাকবে, আনডিস্টার্বড, আনএফেক্টেড থাকবে। নাথিং এলস উইল বি পিকড আপ ফ্রম দ্য এনভায়রনমেন্ট। আর গেটিং মাই পয়েন্ট? সেটা হচ্ছে কোয়েক্সিয়াল কেবলের কি পারপাস। কোয়েক্সিয়াল কেবল নিয়ে তোমাদের ডিটেলস অনেক বেশি ডিসকাশন নাই, সো জন্য ওটা আমি অত বেশি ডিসকাস করছি না। বাট এই জিনিসটা বুঝো, কোয়েক্সিয়াল কেবলের কি পারপাসটা হচ্ছে সিগন্যালটাকে ইনট্যাক্টলি ক্যারি করা, এটার মধ্যে যাতে নতুন কোনো কিছু আমাদের অ্যাড না হয়। সো হয়ে গেল এখানে। সো কোয়েক্সিয়াল কেবল দিয়ে আমরা এই সিগন্যালটাকে ক্যারি ফরওয়ার্ড করতেছি যাতে করে আমাদের এই আল্ট্রাসাউন্ড সিগন্যালটা পারফেক্টলি আসতে পারে। এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সডিউসার, ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার আর রিসিভার। কম্বাইনলি এই দুইটা ওয়ার্ডকে একসাথে করলে আমরা সেটাকে ট্রান্সসিভার বলতে পারি। ট্রান্সসিভার ইজ বেসিকলি সন্ধি ওয়ার্ড, ট্রান্সমিটার প্লাস রিসিভার টুগেদার অ্যাড করেছে ট্রান্সসিভার। এই জিনিসটা কিভাবে কাজ করবে সেই জিনিসটা একটু আমাদের আজকে ডিটেলস আলাপ করেছি, খুব ভালো করে বুঝো। ফার্স্ট থিং ফার্স্ট, দিস quartz crystal is going to produce sound waves in excess of 20 kilohertz, and these individual sound waves will be produced in pulses, not as continuous sound. Pulses মানে কি রকম, একটা एग्जांपल দেখো এখানে আমাদের মনে হয় একটা ওয়েভের एग्जांपलটা কি আছে, এই যে আছে, গুড। এই ফিগারটা নিয়ে আমি কথা বলবো, বাট এই ফিগারটা কথা বলার আগে আমি তোমাদেরকে একটা নরমাল একটা জিনিস দেখাচ্ছি। এটা মনে করো আমাদের একটা পিজোইলেকট্রিক ক্রিস্টালের টোটাল প্রোব, এই জিনিসটার নাম হচ্ছে ইন জেনারেল প্রোব, পিআরওবি। এখানে আমাদের সেই পিজোইলেকট্রিক ক্রিস্টাল কোয়ার্টজ ক্রিস্টাল আছে। এইখান থেকে আমরা লেটস সে আমরা 30,000 হার্টজের সাউন্ড প্রডিউস করব, এন্ড উই আর গোইং টু প্রডিউস 1000 পালসেস পার সেকেন্ড। এই জিনিসটার আউটপুট ভ্যারিয়েশনটা কেমন হবে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে মনে করো আমাদের টাইম এক্সেস, এটা আমাদের টাইম, সরি এটা হচ্ছে টাইম এক্সেস, আর এদিকে হচ্ছে আমাদের প্রডিউসড ওয়েভের ডিসপ্লেসমেন্ট। সাউন্ড ওয়েভ যেহেতু আছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, বুঝতেছো? Displacement versus time. This wave is going to look something like this. এই যে লাম্পগুলো লাগতেছে না, what I want to understand, এইখানে এই একটা ক্রেস্ট থেকে আরেকটা ক্রেস্টের মাঝখানে যে টাইমটুকু আছে, এই টাইমটুকু যদি ফ্রিকোয়েন্সি বের করো তুমি পাবা হচ্ছে 30,000 হার্টজ। হাউএভার একটা পালস থেকে আরেকটা পালসের মাঝখানে যে টাইম গ্যাপটা আছে, এই টাইম গ্যাপটা দিয়ে তুমি যদি বের করো তাহলে পাবা হচ্ছে 1000 পালস পার সেকেন্ড। সো ইউ আর মেকিং, বলতেছি আমি, আমার কথা শোনো, মনে করো আমি এই ধরনের একটা সাউন্ড প্রডিউস করছি, লিসেন টু মাই ভয়েস। আমি কিন্তু পার সেকেন্ডে লেটস সে 10টা বা 12টা সাউন্ড প্রডিউস করতেছি এরকম, কিন্তু আমি যে ফ্রিকোয়েন্সিতে সাউন্ডটা প্রডিউস করছি সেটা কিন্তু আমাদের অডিবল রেঞ্জের ভেতরে, দ্যাট মাইট অ্যাজ ওয়েল বি 100 or 200 হার্টজ। সো দ্য সাউন্ড দ্যাট ইজ বিং প্রডিউসড ইজ ইন দ্য আল্ট্রাসাউন্ড রিজিয়ন, but we are not making the sound in a continuous pattern, like not like we're making like that. It's beeping sound. ঘটনা বুঝা গেছে? If you wonder কেন এই সাউন্ডটা এভাবে প্রডিউস করতে হবে সেটা এক্সপ্লেনেশন বলতেছি। What the device does, it produces one of the signal and then stops making the signal. It waits for the reflection to come by. আইডিয়াটা হচ্ছে এরকম, ফিগার দেখাই। এখানে বেবিওয়ালা ছবিটা কি আছে? না, এখানে অ্যাকচুয়াল স্ক্যানিং এর স্কালের বা কিছুর একটা ছবি দেখার কথা, এক্সরে ছবি চলে আসছে। দাঁড়াও বাই করতেছি আমি, 1 মিনিট। কোশ্চেন হচ্ছে আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন এই ডেভিড স্যাঙ্গার এসে আমার ভিডিওটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক মারিয়ে দিবে। নো, ইউ ইউজড আওয়ার বুক। একটা চ্যানেলকে ফুল স্ট্রাইক দিছিল হচ্ছে ম্যাথ এক্সামের আগে আছে, লাইক 3 কপিরাইট স্ট্রাইক, চ্যানেল সব কন্টেন্ট ঠিক করে দেওয়া লাগছে। হি ওয়াজ ডুইং পাস্ট পেপারস অফ দ্য ম্যাথস, তাহলে ম্যাথ এক্সামের আগে সব ঠিক করে দিচ্ছে। ওই যে মালয়েশিয়া অনলাইন টিউশন।
কেন 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 মানে I don't know. I think they just hate the students. Maybe Cambridge just hates their students. He had the most resources. He had make like physics ছিল, maths ছিল, সব সাবজেক্ট ছিল। আচ্ছা আহ, এই যে এই স্ক্যানিং এর প্রসেসটা বলি বলবান দেয়ার টু টাইপস অফ স্ক্যান দ্যাট উই ডু, একটা হচ্ছে এ স্ক্যান একটা বি স্ক্যান। এ স্ক্যান জিনিসটা কিভাবে কাজ করে সেই জিনিসটা খেয়াল করো, এখানে অনেকগুলো ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। লেট মি টেক এ পিকচার অফ দিস থিং সো দ্যাট আই ক্যান স্ক্রিবল। এই জিনিসটা খেয়াল করি বলবান, এখানে এই জিনিসটা দেখো, এটা হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড ট্রান্সডিউসার, যেটা হচ্ছে প্রোব। এই প্রোবের এখানে একটা জেল দেওয়া আছে, দেখছো? জেলের কাজটা হচ্ছে আচ্ছা জেলটা কেন লাগবে সেটা পরে আসছে, জেলের কিচ্ছা কাহিনী পরে। জেল লাগবে সেটা একটা মনে রাখো। এটা মনে করো হচ্ছে আমাদের একটা সার্টেন ইমেজ প্রডিউস করার একটা মেকানিজম। এর মধ্যে এটুকু হচ্ছে ফ্ল্যাশ, এটুকু হচ্ছে বোন, তারপর আবার ফ্ল্যাশ। এভরি সিঙ্গেল টাইম দ্য সাউন্ড ওয়েভ উইল ট্রাভেল ফ্রম ওয়ান মিডিয়াম টু দি আদার, মিডিয়ামের বাউন্ডারিতে কিছু কি হবে, রিফ্লেকশন প্রডিউস হবে না? তো এই পার্টটা একটু ভালো করে বোঝা দরকার। সেটা হচ্ছে whenever any wave enters from one medium to the another medium, a portion of the wave energy gets reflected, a small portion gets refracted. So এটা যদি আমাদের ইনসিডেন্ট হয়, এটা যদি রিফ্লেক্টেড হয়, রিফ্লেক্টেড কেমন লিখবো? আচ্ছা এটা হচ্ছে রিফ্লেক্টেড, এটা হচ্ছে ট্রান্সমিটেড, তার দিয়ে লিখলাম। এনার্জিটিক্যালি আমরা লিখতে পারবো যে টোটাল এনার্জি দ্যাট ইজ ইনসিডেন্ট ক্যান বি সাম অফ দ্য রিফ্লেক্টেড এনার্জি প্লাস ট্রান্সমিটেড এনার্জি। এটা অবশ্যই ট্রু হবে, ঠিক আছে? এখন আইডিয়াটা হচ্ছে এরকম, আমরা এখান থেকে একটা সিঙ্গেল পালস সেন্ড করলাম, কথা খেয়াল করো। এই পালসটা এই বরাবর আসবে, এখান থেকে একটা পোর্শন ট্রান্সমিট হবে আর একটা পোর্শন কি হবে, রিফ্লেক্ট হবে। এই রিফ্লেকশনটা গিয়ে আবার আমাদের এখানে কি হবে, রেকর্ড হবে। এই যে বলছিলাম না যে আমাদের একটা সাউন্ড প্রডিউস করার পরে সে কিছুটা সময় কি দিবে, অল্প একটু সময় গ্যাপ দিবে, এই গ্যাপ দেওয়ার সময় সেই রিফ্লেকশনগুলোকে হিয়ার আউট করবে। সো ইটস ওয়ার্কিং অ্যাজ এ ট্রান্সমিটার ফর দিস মাচ ডিউরেশন, ইট ইজ ওয়ার্কিং অ্যাজ এ লিসেনার ফর দিস মাচ ডিউরেশন। ইজ ইট মেকিং সেন্স? ঠিক আছে, জিনিসটা হচ্ছে যে এই সারফেস থেকে রিফ্লেকশন আসার পর সে একটা সাউন্ড পিক আপ করলো, সেই সাউন্ডটা হচ্ছে মনে করো এইটা, সেই সাউন্ডটা হচ্ছে রিফ্লেকশন নাম্বার 1। দেন এই বোনের সারফেস থেকে রিফ্লেকশন হওয়ার সময় সে আরেকটা সাউন্ড পিক আপ করে। এখন কথা হচ্ছে কতটুকু সময় পরে রিফ্লেকশনটা আসতেছে, ভালো করে শুনো, কতটুকু টাইম পরে আমাদের রিফ্লেকশনটা আসতেছে, দ্যাট গিভস আস এ গুড আইডিয়া হাউ থিক দ্য মিডিয়াম ইজ। মিডিয়াম যত থিক হবে রিফ্লেকশনটা ব্যাক করতে তত কি লাগবে, বেশি সময় লাগবে। অ্যান্ড কতটুকু স্ট্রেংথের রিফ্লেকশন আসতেছে সেটা আমাদেরকে বলবে হচ্ছে যে এই মিডিয়াম আর এই মিডিয়ামের মধ্যে ডিফারেন্স কিরকম। ইফ দ্য টু মিডিয়ামস আর অলমোস্ট সিমিলার, তোমার রিফ্লেকশন হবে হচ্ছে অলমোস্ট নাল। ইফ দ্য টু মিডিয়ামস আর এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল, তখন কোনো রিফ্লেকশন হবে না, দ্য হোল ওয়েভ ক্যান পাস থ্রু। বাট তোমার এই রিফ্লেক্টিং মিডিয়ামটা, সেকেন্ড মিডিয়ামটা যদি অনেক হয়, কি বলে, অনেক স্ট্রং হয়, তাহলে তোমার রিফ্লেকশনটা হবে অনেক বেশি, ট্রান্সমিশনটা হবে তুলনামূলক কম। ঠিক আছে? সো দুটো ইনফরমেশন কথা বলতেছে, একটা হচ্ছে how long after the reflection is detected tells us about the thickness of the medium. What is the energy obtained from the reflection tells us about the type of the reflection medium. সো কতটুকু অ্যাম্পলিটিউড তুমি ফেরত পাচ্ছ সেটা আমাদেরকে ওইটা মিডিয়ামের টাইপ বলবে। সো এটার উপর বেস করে দেখা যায় যে আমাদের এই বাউন্ডারিতে একটা রিফ্লেকশন হয়েছে, রিফ্লেকশন নাম্বার 1, এই বাউন্ডারিতে একটা রিফ্লেকশন হয়েছে, রিফ্লেকশন নাম্বার 2, এই বাউন্ডারিতে একটা রিফ্লেকশন হয়েছে, রিফ্লেকশন নাম্বার 3। সো উই ক্যান from using our previous data as well and also from our knowledge যে মাসেলের টিপিক্যাল সাউন্ডের স্পিড কিরকম হয়, বোনের টিপিক্যালি সাউন্ডের স্পিড কেমন হয়, আবার মাসেলে কিরকম হয়, কারণ এই ভ্যালুগুলোর এম্পিরিক্যাল ভ্যালু আমাদের জানা আছে। টিপিক্যাল হিউম্যান ফ্লেশের মধ্যে আল্ট্রাসাউন্ডের স্পিড কত হওয়ার কথা, টিপিক্যাল হিউম্যান বোনের মধ্যে আল্ট্রাসাউন্ডের স্পিড কত হওয়ার কথা, এই ডেটাগুলোকে ইউজ করে অল টুগেদার আমরা একটা ওয়ান ডাইমেনশনাল ইমেজ বের করতে পারি। ওয়ান ডাইমেনশনাল ইমেজ মানে হচ্ছে এই যে একটা সিঙ্গেল রে যে পাস করলো, একটা সিঙ্গেল পালস যে ব্যাক করলো, একটা সিঙ্গেল পালসের জন্য আমরা তিনটা ডিফারেন্ট রিফ্লেকশন পাচ্ছি। That tells us the presence of different medium along that one line. Along that one line. এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি এ স্ক্যান। আইডিয়াটা হচ্ছে এরকম যে কই গেল, এই যে আমি যদি এখানে একটা রেক্টাঙ্গেল দিয়ে দেখাই, এইখানে এই একটা পালস প্রডিউস করা থেকে শুরু করে ওই একটা পালসের যে পার্সোনাল যে রিফ্লেকশন, এই পুরো ইনফরমেশনটুকুকে বলতেছি আমরা এ স্ক্যান। এই পার্টটুকু আগে ভালো করে বুঝছো কিনা দেখো। One A scan works with one pulse. It tells you the thickness of the medium and it tells you the type of the medium in different places along the length.
আমরা এরকম পালস পাঠাচ্ছি কতগুলা, 1000 পার সেকেন্ড, ঠিক আছে? তো প্রত্যেকটা পালসের ইন্ডিভিজুয়ালি অবটেইন ডেটাকে যখন আমরা ম্যাথমেটিক্যালি একটা সফটওয়্যার দিয়ে কম্পাইল করব, ওই কম্পাইল ডেটাটাকে আমরা বলছি বি স্ক্যান। বি স্ক্যান ইজ বেসিকলি দ্য সফটওয়্যার মার্জড ডেটা সেট দ্যাট ইজ কম্পাইলড অফ এ লট অফ এ স্ক্যান ডেটা। বাট এ স্ক্যান ডেটাটাকে ভালো করে বোঝা দরকার যে আমরা অ্যাকচুয়ালি কি ইনফরমেশনটা গ্যাদার করতেছি। সো মনে করো তুমি এখন যখন আমরা আল্ট্রাসাউন্ড স্ক্যানিং করি, তুমি যখন আল্ট্রাসাউন্ড স্ক্যানিং করতে দেখছো এটা এক জায়গাতে রাখা হয় না, কন্ট্রোল সেটা ঘুরানো হয়, ঠিক আছে? বডি মাসেলের উপর ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে প্লেস করা হয়। সো লেটস সে আমার পেটের এখানে যদি প্লেস করি, তাহলে এই পাশে একটা স্ক্যান পাইলাম। ইউ মুভ ইট বাই মানে তুমি কন্ট্রোলেসি যত মুভ করতেছো প্রতি সেকেন্ডে তুমি 1000 ডেটা পয়েন্ট প্রডিউস করতেছো। And eventually if you do the whole scan for let's say 2 or 3 minutes, you have a huge number of data that you can compile together to ultimately give us an image that can look something like this. That can look something like this. পিচ্চির ছবি গেল কোথায়? একটু আগে তো পিচ্চির ছবি দেখলাম। এই যে পিচ্চির ছবি দেখো, এই যে গ্রিন কালার, এই যে কালারিংটা করছে না, এই কালারিংটা আর্টিফিশিয়ালি সফটওয়্যার দিয়ে করা হয়েছে। অ্যাকচুয়াল ইমেজ যখন আমরা পাবো তখন আমরা শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট পাবো। ইটস অ্যাবাউট দ্য মেজারমেন্ট অফ ইন্টেন্সিটি, যে কতটুকু ইন্টেন্সিটি আলটিমেটলি ফেরত আসছে, কতটুকু এনার্জি রিফ্লেক্ট হয়ে ফেরত আসছে, সেই ইনফরমেশনটা পাবো। The reason they have colored this thing to distinguish that এইটুকু হচ্ছে আমাদের বেবির বডি আর ওইটুকু হচ্ছে মাদারের ওম্ব। The whole green tissue is aiming to be the womb of the mother, আর মাঝখানে যতটুকু দেখা যাচ্ছে ব্লু কালার, সেটা হচ্ছে বেবি টিস্যু। এই দুইটা জিনিসের রিফ্লেকশন কোএফিশিয়েন্ট কি হবে না, সেম হবে না। রিফ্লেকশনের অ্যামাউন্ট কি হবে না, সেম হবে, ডিফারেন্ট হবে। And also there is one interesting thing that you can see that this thing is looking like a inverted conical flask. So inverted cone, মানে conical flask এর মধ্যে দেখছো। এরকম কেন চার কোণা না? এটার কারণ হচ্ছে যখন আমরা একটা পার্সনকে বা হিউম্যান বিংকে যখন স্ক্যান করি, আমি যে মনে করি একটা হিউম্যান বিং এর বা একটা মায়ের মনে করো বডির ভার্টিক্যাল সেকশন আঁকতেছি, বাই মিস্টেক। হ্যাঁ, আমি আমার রাইটিং স্পেসটাকে বড় করছি, তারপর লেয়ারটা চুজ করছি। জিনিসটা হচ্ছে এরকম, মনে করো এই তাকাও, মনে করো আমার বডির এরকম সেকশন একটা যদি আঁকি, এরকম, মানে আমাকে হরাইজন্টালি কেটে ফেলা হয়েছে, ঠিক আছে? লেটস সে এটা হচ্ছে আমার ব্যাকবোন, ঠিক আছে? ব্যাকবোন এই ব্যাকবোনের এই পাশে হচ্ছে আমাদের মাসল, এই যে হিউজ মাসল, এন্ড দেন এই পুরোটা হচ্ছে আমার ভুঁড়ি, এই হচ্ছে বেলি বাটন, ঠিক আছে? নাও হিয়ার মি আউট। এই পুরো পেটের মধ্যে এখানে আছে হচ্ছে মনে করো আমাদের পাকস্থলী আছে, এদিকে কিডনি আছে, ঠিক আছে? এরকম সেকশনটা এরকম হওয়ার কথা না? আইডিয়া ইজ দ্যাট যখন আমরা যদি আমার পেটের স্ক্যান করা হয়, এই যে আমাদের এই যে প্রোবটা যে এখানে আছে, এই প্রোবটা হচ্ছে এই ব্যাকবোনটাকে এইম করে ফোকাস করা হয়, so that the ultimate last ray would be reflected off the backbone border. So continuously আমরা জিনিসটাকে এই ওরিয়েন্টেশন রেখে রেখে হচ্ছে ঘুরাই, randomly আমরা এদিকে এম করি না, we always aim towards the central structure, ঠিক আছে? So that's why ultimately we get a conical picture that looks like this, because the end point, the backbone gives us the most strongest reflection. কারণ পেট যখন আমরা স্ক্যান করতেছি, তোমার বোনের চেয়ে থিকার তো আর কিছু নাই, that usually is considered to be the last reflection that we can get. ঘটনা বোঝা যাচ্ছে? Well, that would be additional data that you don't require, কারণ হচ্ছে আমাদের বডির মধ্যে তো যথেষ্ট ভ্যারিয়েবল জিনিসপত্র আছে, we could do that, but ওই জিনিসটা তাহলে তখন ইউজ মানে এখানে আমাদের একটা অলরেডি একটা বোন স্ট্রাকচার আছে, তুমি এখানে আরেকটা মেটাল কিছু একটা মনে করো হচ্ছে মেটাল একটা পাইলন ইউজ করলা, so you can get two different reflections, one from the bone and another from the metal. So আমি যত বেশি থিকনেসের ম্যাটেরিয়ালকে জাজ করতে যাব, এসেনশিয়ালি আমার এই গ্যাপ সাইজটা তত কি হতে হবে, বড় হতে হবে। তুমি তো অনেক বড় একটা মনে করো হচ্ছে একজন মানুষ চিকন, তার জন্য তুমি 1000 পালসেস পার সেকেন্ড ইউজ করতে পারতেছো। একটা মানুষ যদি অনেক মোটা হয়, তার জন্য নাম্বার অফ পালস কমাই দিতে হবে, কারণ একটা সিঙ্গেল পালস গিয়ে আবার ফেরত আসতে সময় লাগবে বেশি, বুঝতেছো? এইটুকু একটা মানুষের পেট কভার করতে যতটুকু টাইম লাগবে ব্যাক এন্ড ফোর্থ, এইটুকু সাইজে একটা মানুষের পেট কভার করতে তার বেশি টাইম লাগবে কিনা?
অবভিয়াস থিং, বুঝা আছে? সো এটার উপর বেস করে আমাদের ডায়াগনোসিস ভ্যালুগুলো চেঞ্জ হয়। সো যারা হচ্ছে টেকনিশিয়ান যারা আছে, যারা এই ডাটাগুলো ম্যানেজ করে, যারা এই এক্সপেরিমেন্টগুলি করে, দে আর ট্রেন্ড অন দিস পার্টস, যে পেশেন্টের বডি ওয়েট, পেটের মাপ কত হলে কত সেটিং দিতে হবে, বেশি মোটা মানুষ হলে আমাদের ফ্রিকোয়েন্সি কতটুকু বাড়াতে হবে, নর্মাল মানুষের ফ্রিকোয়েন্সি কত রাখতে হবে। দেয়ার আর সিগনিফিক্যান্ট রেঞ্জেস অফ ভ্যালুজ দ্যাট ইজ রেকমেন্ডেড ফর আইডিয়াল সিনারিওস। বুঝা গেছে এই পুরো জিনিসটুকু? ক্যালকুলেশনের পার্টটুকু যদি আলাপ করি, ক্যালকুলেশনের পার্টটুকু আলাপ করতে আমাদের ছেড়ে দিচ্ছি। আমাদের দুইটা কি ইকুয়েশন আছে, আমি খুব সিম্পল একটা সিনারিও আঁকছি। প্রমাণ স্ক্রিনে দেখো, দুশো কর না। কি কালার দিব? ব্রাউন। অবনির্দিষ্ট কর না। বলতেছি বক্সগুলো না আঁকলেও হইতো, বক্সগুলো তোমাদের অন্য জায়গাতেও আছে। বক্সগুলো কেন আছে বুঝাচ্ছি। প্রমাণ দেখো, স্ক্রিনে দেখো। এখান থেকে মনে করো আমাদের একটা সার্টেন ইন্টেন্সিটি, আমাদের প্রোব থেকে একটা সার্টেন ইন্টেন্সিটি ঢুকতেছে, যে ইন্টেন্সিটিটা হচ্ছে লেটস সে আই নট। Brown. Yes, it's brown. চুপ থাকো, বলতেছি। প্রমাণ দুশো কর না। মনে করো এটা হচ্ছে আমাদের আই নট, ঠিক আছে? আমাদের ইনপুট ইন্টেন্সিটি হচ্ছে আই নট। যখন আমাদের এই আল্ট্রাসাউন্ড ওয়েভটা এই পরিমাণ থিকনেস অফ ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ট্রাভেল করতে করতে যাবে, তার একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি রিডাকশন হবে। কারণ ফিজিক্যাল মিডিয়ামের মধ্যে যাওয়ার সময় এনার্জি কি হয়? মিডিয়াম পার্টিকেলগুলো অ্যাবজর্ব করে। তার মানে এইখানে যখন সে এসে পৌঁছাবে, তখন তার ইন্টেন্সিটি এই পরিমাণ থাকবে না, তার ইন্টেন্সিটি কিছু কি হবে? কমে যাবে। এই অ্যাবজর্পশন মানে ট্রান্সমিশনের সিনারিওতে আমাদের এনার্জি কমে যাওয়ার একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে আই ইকুয়ালস টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স। এই এক্সটা হচ্ছে আমাদের মিডিয়ামের থিকনেস, মিউ হচ্ছে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, যেটা বোনের জন্য আলাদা, যেটা মাসেলের জন্য আলাদা, যেটা ফ্যাট টিস্যুর জন্য আলাদা, ব্লাড ভেসেলস এর জন্য আলাদা, আলাদা আলাদা ভ্যালু আছে, স্ট্যান্ডার্ড ভ্যালু। সো আমরা যদি আই নট অ্যামাউন্ট থেকে স্টার্ট করি, এক্স মিডিয়াম ক্রস করার পর আমাদের রিমেনিং থাকবে হচ্ছে আই। এখানে যখন আসবে, দেখো এখানে আমাদের মিডিয়াম চেঞ্জ হয়েছে না? স্ক্রিনে দেখো মিডিয়াম চেঞ্জ হয়েছে কিনা। এই চেঞ্জ মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করার সময় সে একটা পোর্শন এদিকে ঢুকবে আর একটা পোর্শন এদিকে রিফ্লেক্ট হয়ে আসবে। কতটুকু পোর্শন রিফ্লেক্ট হবে সেটার উপর আমাদের একটা ফর্মুলা আছে। রিফ্লেকশনের সাথে আমাদের ইনসিডেন্ট যে পার্ট আই আর ডিভাইড বাই আই, এই রেশিওটাকে আমরা লিখি হচ্ছে z1 মাইনাস z2 হোল স্কয়ার ডিভাইড বাই z1 প্লাস z2 হোল স্কয়ার। এই ফর্মুলাগুলো ইনসেপশন বা ডিডাকশন করতে আসে, সেটা তোমার জানা লাগবে না, ফর্মুলাগুলো মুখস্থ করা লাগবে, ইউজ করতে পারতে হবে। এই z কোয়ান্টিটিটাকে আমরা বলি হচ্ছে স্পেসিফিক অ্যাকোস্টিক ইম্পিডেন্স। ইটস এ মাউথফুল, বাট এটার ইকুয়েশনের এক্সপ্রেশন খুব সিম্পল। z এর z ইকুয়ালস টু হচ্ছে ডেনসিটি ইনটু সি। সি মানে এখানে লাইট স্পিড না, কারণ আমরা লাইট নিয়ে কাজ করছি, কি নিয়ে কাজ করতেছি? সাউন্ড, আল্ট্রাসাউন্ড স্পিড। সো আমাদের বোনের মধ্যে আল্ট্রাসাউন্ড স্পিড ডিফারেন্ট হবে। সো তুমি যদি বোনের জেড বের করতে চাও, তাহলে বোনের ডেনসিটি দিবা, বোনের মধ্যে আল্ট্রাসাউন্ড স্পিড দিবা, এই দুটো মাল্টিপ্লাই করলে বোনের জেড পাওয়া যাবে। যদি ফ্ল্যাশ দিয়ে করো, তাহলে ফ্ল্যাশের জন্য দুটো ভ্যালু দিবা। সো দ্য প্রোডাক্ট অফ ফিজিক্যাল ডেনসিটি অ্যান্ড দ্য স্পিড অফ আল্ট্রাসাউন্ড ইন দ্যাট মিডিয়াম, এই প্রোডাক্টটাকে আমরা বলছি স্পেসিফিক অ্যাকোস্টিক ইম্পিডেন্স। এবং এই রেশিও থেকে আমরা পাবো হচ্ছে ইনসিডেন্ট ওয়েভের কতটুকু পোর্শন আলটিমেটলি রিফ্লেক্ট ব্যাক আসবে। সো এই ওয়েভটা যতটুকু সময় ধরে এখানে পৌঁছাইছিল, এই রিফ্লেক্টেড ওয়েভটা ততটুকু সময় ধরে কি হবে? আবার ফেরত আসবে। আবার ফেরত আসার সময় তাকে আবার এই এক্স মিডিয়াম দ্বিতীয়বার ক্রস করা লাগবে না? তার মানে তার টোটাল রিডাকশন হবে কয়বার? দুইবার। সো ইফ ইউ কনসিডার যে আমি যদি জাস্ট এই মিডিয়ামের ইনফরমেশন পেতে চাই, এই মিডিয়ামের ইনফরমেশন পেতে চাই, আমার এই ফার্স্ট রিফ্লেকশনটা যখন ফেরত আসবে, টোটাল ফার্স্ট রিফ্লেকশনের অ্যামাউন্ট কত হবে? হ্যাভ এ লুক। আমাদের আই ওয়েভটা যাওয়ার সময় এখানে একবার এই ইকুয়েশন দিয়ে একবার রিডাকশন হবে, এরপর একটা পোর্শন পাস হয়ে যাবে এবং রিফ্লেক্ট হবে হচ্ছে এই ফ্র্যাকশনটুকু, রাইট? এই সেম রিফ্লেক্টেড পার্টটা আবার এই মিডিয়ামতে পাস করার সময় এই ফ্র্যাকশন দিয়ে আরেকবার রিফ্লেক্ট হবে, হুইচ মিনস দ্য আলটিমেটলি আমি এখানে রিফ্লেকশন হিসেবে যে জিনিসটা পাবো, যে একদম ফাইনালি এখান থেকে গিয়ে পর্যন্ত পুরোপুরি ব্যাক করতেছে, এই পুরো পার্টটুকুর ইন্টেন্সিটি হবে হচ্ছে আই নট
ইন্টু একবার e টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স, আরেকবার হচ্ছে z1 মাইনাস z2 হোল স্কোয়ার ডিভাইড বাই z1 প্লাস z2 হোল স্কোয়ার। সো এটা হচ্ছে ফার্স্ট ট্রান্সমিশন, এটা হচ্ছে রিফ্লেকশন, তারপরে আরেকবার ট্রান্সমিশন। ঘটনা বুঝতেছো? একবার যাচ্ছে, যাওয়ার সময় তার একবার ইন্টেন্সিটি কমতেছে, রিফ্লেকশন হওয়ার সময় একটা পোর্শন পাস করতেছে, একটা পোর্শন রিফ্লেক্ট ব্যাক করতেছে। রিফ্লেকশন ব্যাক কতটুকু ব্যাক করতেছে সেই ফ্র্যাকশন হচ্ছে এইটা। তারপর আবার সেই একই মিডিয়াম আবার কি হবে, ট্রান্সফার করে ব্যাক হবে, তখন তার আবার অ্যাবজর্পশন রিলেটেড আরেকটা রিঅ্যাকশন হবে। ইফ ইউ ওয়ান্ডার যে স্যারগুলো অ্যাড না করে মাল্টিপ্লাই করলেন কেন, কারণ হচ্ছে এই সবগুলো হচ্ছে আমাদের এটার সাথে মাল্টিপ্লাই হিসেবে আসছে। একটা নাম্বারকে তুমি যদি দুইবার, একবার হাফ করো একবার ওয়ান থার্ড করো, মোট মিলে কি নাম্বারটাকে ওয়ান ফিফথ করতেছো নাকি ওয়ান সিক্স করতেছো? দ্যাটস ওয়াই এভরিথিং নিডস টু বি মাল্টিপ্লাইড। Yes. Hmm? Oh, Z is called specific acoustic impedance. 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 Specific acoustic impedance, which comes from the product of density and speed of sound. Mu is called absorption coefficient. এখানে এই জিনিসগুলো সব তোমাদের বইতে লেখাই আছে, এটার জন্য আমি তোমাদেরকে আলাদা নোটস বানাই দিই নাই। আই ক্যান গিভ ইউ দ্য প্রিন্ট আউট অফ দিস বুক ইফ ইউ ওয়ান্ট। আর তোমাদের কাছে বই থাকলে তো কথাই নেই। এই যে স্পেসিফিক অ্যাকোস্টিক ইম্পিডেন্স, ইট ইজ দ্য প্রোডাক্ট অফ রো অ্যান্ড দ্য স্পিড সি অফ দ্য ওয়েভ, যেটা ভ্যালু দেওয়া আছে। এটা হচ্ছে রিফ্লেকশনের ইকুয়েশন, ঠিক আছে? আর ট্রান্সমিশনের জন্য যে ইকুয়েশনটা সেটা হচ্ছে পরে আছে। এই যে ট্রান্সমিশন ইকুয়েশন হচ্ছে এটা, I equals to I naught e to the power minus mu x. সো একই মিডিয়ামের মধ্যে দিয়ে যাওয়ার সময় থিকনেসের জন্য তার একটা রিডাকশন হয়, আবার মিডিয়াম চেঞ্জ হওয়ার সময় রিফ্লেকশনের জন্য শুধু তার একটা রিডাকশন হয়। এবং এই সবগুলো ইন্ডিভিজুয়াল ইন্টেন্সিটি গুলা ডিটেক্ট করার পর আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি মিডিয়ামের মধ্যে কি কি আছে বা কতটুকু দূরে দূরে আছে। বুঝে গেছে? থ্যাংক ইউ ভেরি মাচ।